প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। দিন 15 আগে 15-16 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে কোনো দিন আকাশপথ বন্ধ হতে পারে। অনেকেই হাহা রিয়াকশন দিয়েছিলেন, অনেকেই বলেছিলেন গুজববাজ, অনেকেই বলেছিলেন আপনার কোনো কথাই মেলে না। আলটিমেটলি দেখা গেল সত্যি সত্যি আকাশপথ বন্ধ হচ্ছে। 3 তারিখ থেকে 16 তারিখ সম্ভবত আমি একটা পোস্টও দিয়েছি যে নোটাম জারি হচ্ছে। খবরের কাগজও সেটা সত্যতা স্বীকার করেছে। এখন বিভিন্ন খবরের কাগজে বিভিন্ন রকমভাবে সেটা বেরিয়েছে, সেটা তো আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন। যেমন আমি আপনাদের বলছি, ইন্ডিয়া টুডে লিখেছে যে সীমান্ত প্রস্তুতি বৃদ্ধির মধ্যে উত্তর পূর্ব জুড়ে বড় আইএএফ মহড়ার জন্য ভারত নোটাম জারি করেছে, তারিখগুলি পরীক্ষা করুন। এই এখন এয়ার এক্সারসাইজ হচ্ছে রাফালের। ডিএনএ লিখছে বিগ আপডেট, ইন্ডিয়া ইস্যু নোটাম ফর লার্জ স্কেল আইএএফ এক্সারসাইজ অ্যাক্রস দ্য নর্থ ইস্ট বর্ডার অ্যামিড হাইয়েস্ট বর্ডার প্রিপেয়ারনেস চেক ফুল শিডিউল হেয়ার। মানে কবে থেকে কবে হ্যান ত্যান সে আমি মুখে বলে দিচ্ছি আপনাদের, এত লম্বা রিপোর্ট পড়ে আর লাভ নেই, আমি মুখেই আপনাদের বলে দিচ্ছি যে নর্থ ইস্ট পুরোটা এবং ত্রিপুরার কিছু অংশ, পুরো ত্রিপুরা না, ত্রিপুরার কিছু অংশ, তার মানে আপনাদের ওই যে আখাউড়া বর্ডার ওই অঞ্চলটায় যেটা আছে সেই জায়গাটায় নোটাম ইস্যু হচ্ছে। এবং সেটা ওই 3 থেকে যে 16 ফিক্স থাকবে তার কোনো মানে নেই, তারপরে বাড়তে পারে। অর্থাৎ আপনার দেশের এয়ার স্পেস নোটাম হয়ে জারি হওয়া মানে নো টু এয়ারম্যান, নোটিশ টু এয়ারম্যান। নোটিশ টু এয়ারম্যান মানে এয়ারম্যানদের জানিয়ে দেওয়া হলো এই অঞ্চলে তোমরা প্লেন উড়িও না, আমরা এক্সারসাইজ করছি। এইবার এক্সারসাইজ করতে করতে 1 মিনিট ধরবেন, 1 মিনিট, একটা টেকনিক্যাল অসুবিধা হচ্ছে, 1 মিনিট। হ্যাঁ, নোটিশ টু এয়ারম্যান হচ্ছে গিয়ে আপনার সমস্ত জানিয়ে দেওয়া হলো। এবার ব্যাপারটা হচ্ছে এই যে আমি বলেছিলাম, তারপরে আমি টাইম কিছু বলি না, কারণ টাইম আমার জানা ছিল না। কারণ গত কিছু দিনের মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে যেগুলো আমি প্রত্যেক কটাই আপনাদেরকে বলেছি। আপনারা কতটা ধরতে পেরেছেন, কতটা ধরতে পারেননি আমি তো বলতে পারবো না। এক হচ্ছে ডসিয়ের একটা পার্টি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেস এবং মার্কো রুবিও এবং জেডি ভান্স সই করেছিলেন। জেডি ভান্স এবং মার্কো রুবিও মার্কিন কংগ্রেসের সমর্থন নিয়ে যে ভারতবর্ষের সঙ্গে এইভাবে শত্রুতা করে আমরা কিন্তু ক্ষতিগ্রস্তই হচ্ছি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে। ওই ডসিয়ারে কিন্তু লেখা হয়েছিল যে আমরা ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক চাই। এক্সিকিউটিভ অর্ডারে ট্রাম্প কি বলছেন না বলছেন সেটা কিন্তু আমেরিকার কথা নয়। ফলে আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখি, বন্ধু হিসেবেই আমরা দেখে যাব। তখন একটা ভেতরে ব্যাকডোর চ্যানেলে একটা কথা হয় যে বাংলাদেশ ইস্যু থেকে আপনাদের সরে আসতে হবে, তাহলে পরে যা আপনারা যেটা বলছেন সেটাই মেনে নেব আমরা। এটা ব্যাকডোর চ্যানেলে আলোচনা হয়। এই আলোচনা যখন চলছে তার মধ্যে হলো কি আমাদের দেশের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি হলো, যার প্রভাব গিয়ে পড়লো রাজ্যসভার ওপরে। রাজ্যসভা হলো তুলকালাম, মুলতুবি হয়ে গেল এবং 3 দিনের জন্য রাজ্যসভা, প্রথমে 2 ঘন্টা ঠিক হয়েছিল, তারপর 3 দিনের জন্য রাজ্যসভা মুলতুবি হয়ে গেল।
রাজ্যসভা 3 দিনের জন্য মুলতবি করার কারণটা কি? যে সামনে 6 তারিখে বিহারের ভোট আছে, 3 দিন আগে ভোটের প্রচার শেষ, তার মানে 3 তারিখের মধ্যে প্রচার শেষ করতে হবে। কংগ্রেসকে, মূল যে দল, কংগ্রেসকে ফিরে যেতে হলো বিহারে, কারণ কংগ্রেস যে কটা জায়গায় এতে কনস্টিটিউয়েন্সিতে সে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সব আসনে এই 2-3 দিনের মধ্যে, মানে 2-4 দিনের মধ্যে তাদেরকে সমস্ত মানে সভা টভাগুলো করতে হবে। সেটা টাইম সাপেক্ষ, ফলে এসে আর হই হল্লা করার আর সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে যে পাকিস্তানের দিকে এয়ার স্পেস আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, সার্কিটের ওপরে ওখানে মহড়া চলছে। এবার হলো বাংলাদেশ, বাংলাদেশে আমরা এয়ার রুটটা বন্ধ করে দিচ্ছে 3 তারিখ থেকে 16 তারিখ। এবার কবে হবে, কি হবে আমি কিন্তু বলতে পারবো না, তবে যা দেখছি তাতে মনে হচ্ছে, ঘটনা পরম্পরায় যা বোঝা যাচ্ছে, তাতে মনে হচ্ছে বোধহয় খুব শিগগির একটা কিছু হতে পারে। তার কারণ কেন সেটা আপনারা বুঝতে পারবেন এই যে আমাদের আমেরিকার সঙ্গে যে আমাদের অস্ত্র চুক্তিটা হলো, অস্ত্র চুক্তির পেছনে লুকিয়ে রয়েছে ওই কারণটা, যে হামলা করার কারণটা, পাকিস্তান এবং বাংলাদেশে হামলা করার কারণটা অস্ত্র চুক্তির মধ্যে লুকিয়ে রয়েছে। এবার অস্ত্র চুক্তিটা আগে বলে দিই, তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কি বলতে চাইছি, শেষে কেন বলছি। এই যে দীর্ঘদিন ধরে আমাদের সমস্ত ট্রেড ডিল ফিল সমস্ত আটকে রয়েছে, একটাই কারণ, বলা হয়েছিল বাংলাদেশ থেকে পা উঠিয়ে নাও, আর 2 হচ্ছে আমরা কৃষি এগ্রিকালচার ক্ষেত্রে এবং ডেয়ারি ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে আমরা কোনো রকম ছাড় দেবো না, তোমাদের ঢুকতে দেবো না, এটা বলা হয়েছিল। আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশ থেকে পা যদি তোলে, এই যে ডসিয়ের এলো, বাংলাদেশ থেকে যদি পা তোলার কথা যেটা স্বীকার করে নিল আমেরিকান কংগ্রেস, এবার ট্রাম্পকে বাধ্য হয়ে এবার কিন্তু মাথা নিচু করতে হবে। আমি কিন্তু সে ভিডিও করেছিলাম, ট্রাম্প নত হলেন তবুও ফোঁস করলেন, আমি কিন্তু ভিডিও করেছিলাম, পুরনো ভিডিও দেখবেন, সেখানে লেখা আছে। তো এখন এই আর্মস ডিলটা হলো, ওরা বলছিল ট্রেড ডেফিসিট, ট্রেড ডেফিসিট, এত টাকা ট্রেড ডেফিসিট, ঠিক আছে, ট্রেড ডেফিসিট আমরা মিটিয়ে নিচ্ছি, আপনি আমাদের স্প্রিঙ্গার মিসাইল দিন, আমাদের জির ইঞ্জিন যেগুলো পড়ে রয়েছে সেই জির ইঞ্জিন দিন, আমাদের যে সমস্ত অ্যাপাচে হেলিকপ্টার 5 বছর হয়ে গেল, 2 বছরে দেওয়ার কথা ছিল, 5 বছর হয়ে গেল, হেলিকপ্টারগুলো এখনো অ্যাপাচে 5টা এখনো দিতে পারেননি, বাকি অর্ডার আমরা দেবো কি? আপনি আগের অর্ডারের টাকা নিয়ে সেইটা মালে দিতে পারেননি, এখন আবার আপনি ট্রেড ডিলের কথা বলছেন, আপনি অন্তত সেই মালগুলো দিন, তাহলে পরে আমরা ফ্রেশ অর্ডার দিচ্ছি। তবে জির ইঞ্জিনগুলো আমাদের তাড়াতাড়ি দিতে হবে, এছাড়া আর যত স্ট্রিঙ্গার মিসাইল ফিসাইল এই সমস্ত আমরা নেব, প্লাস আপনার থেকে তেল নেব, নিয়ে ট্রেড ব্যালেন্স আমরা করে নেব, ট্রেড ব্যালেন্স নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে আপনারা হস্তক্ষেপ করবেন না। এটা বোধহয় ট্রেড ডিলের 4 বা 5 নম্বর পয়েন্টে বোধহয় এরকম রয়েছে, বাংলাদেশের ব্যাপারে আপনারা হস্তক্ষেপ করবেন না এবং পাকিস্তানকে প্রত্যক্ষভাবে অস্ত্র দিয়ে সাহায্য করবেন না। যদি এই দুটো জায়গা থেকে আপনারা সরে যান, তাহলে ভারতবর্ষ মনে করবে যে ভারতবর্ষের স্বাধীনতা অখণ্ডতায় আপনারা বাধা সৃষ্টি করছেন, ফলে সেই মুহূর্তে ট্রেড ডিল থেকে কিন্তু আমরা, মানে অস্ত্র ডিল থেকে কিন্তু, আর্মস ডিল থেকে বেরিয়ে আসবো আমরা, এটাও কিন্তু লেখা রয়েছে। ফলে এখন আমেরিকা যাই করুক না কেন, ট্রাম্প যাই বলুক না কেন, এখন মোদির নামে 3-4 দিন আগেও মোদির নামে ভেঙচি কেটেছে, কালকে আবার গতকালকে বলছে মোদি ইজ মাই গ্রেট ফ্রেন্ড, মোদি ইজ এ ফাদার ফিগার, আগেও বলেছিল, আবার বলছে। এই লোকটা সকালে কি বলে, বিকেলে কি বলে, পাগল লোক, একে দিয়ে হলো কি ট্রেড ডেফিসিট তো কম, মানে ডেফিসিট তো হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। আমি যেটা বলেছিলাম দেখবেন
আমাদের যে ক্ষেত্রে 12% আছে সেটা হচ্ছে 15% কি 16% এসে সব থেকে কম রেটে ট্যারিফে আমরা কাজ করব। ট্রেড ডেফিসিট ম্যানেজ হয়ে যাবে, ট্রাস্ট ডেফিসিটের কি হবে? এই যে 71 সালের পর থেকে 2024 অব্দি এই যে 54-55 বছর ধরে যে ট্রাস্টটা তৈরি হয়েছিল, এই 1.5 বছরে ট্রাম্প সেই ট্রাস্টটাকে চুরমার করে দিলেন। এই ট্রাস্ট ডেফিসিটটা এবার পূরণ করতে গেলে আমেরিকাকে আরো 108 বছর অপেক্ষা করতে হবে। ভারতবর্ষ তো আর তো ওর সঙ্গে কাজ করবে না, মানে বিশ্বাস করবে না। আমি বলেছিলাম আমেরিকার সঙ্গে শত্রুতা নেই, শত্রুতা হচ্ছে ট্রাম্পের সঙ্গে, কারণ ট্রাম্প ভারতবর্ষকে অনবরত মোদিকে খোঁচা দিয়ে চলেছেন এবং যত পারছেন মোদির নামে মিথ্যে কথা বলে যাচ্ছেন। এইবারে যেটা হলো, বলতে আমার এবার সুবিধা হলো, কারণ বাংলাদেশ থেকে এবারে সরাসরি পা তুলে নিল, এই ট্রেড ডিল অনুযায়ী পা তুলে নিল আমেরিকা। আগেও আমি বলেছি যে বাপ মাথা থেকে ওপর থেকে হাত সরিয়ে নিয়েছে, ইউনূস এখন পাগল হয়ে গিয়েছে, ইউনূসের অবস্থা খুব খারাপ। পাকিস্তান টিভিগুলো দেখুন, সব হায় তবা হায় তবা হায় তবা হায় তবা করছে। মানে একটাই তো সুযোগ ছিল, সেটা হচ্ছে যে পাকিস্তান পাশে এসে আমেরিকা দাঁড়িয়েছে, তাই আমরা বাংলাদেশের মধ্যে ঢুকে আমরা যা খুশি তাই করতে পারবো। সেই আমেরিকা যদি সরে যায়, বাপ যদি সরে যায়, তাহলে পরে পয়সা দেওয়ার লোক কোথায় থাকে? ব্যাকআপ দেওয়ার লোককে থাকবে, তাহলে কে কাকে বাঁচাবে? এবার যখন দুদিকে আক্রমণটা হবে, তখন কে কে নিজের পিঠ বাঁচাবে বলুন? পাকিস্তান নিজের পিঠ বাঁচানোর পর তারপরে তো এসে বাংলাদেশকে সাহায্য করবে। তো আমি বলেছিলাম না, হয় দুদিকে একসঙ্গে হবে, অথবা ওই সাইডে আগে হবে, এই সাইডে পরে হবে। তাহলে দেখা যাচ্ছে এখন দু সাইডে একসঙ্গেই হবে। কবে হবে আমি ডেট বলতে পারবো না, তবে এটাও আমি ভিডিওতে একটা বলেছিলাম, আপনাদের একটুখানি পুরনো ভিডিও দেখলে অথবা আপনাদের যদি স্মৃতিতে থাকে, যে সমস্ত ম্যাপিং হয়ে গিয়েছে, সব ম্যাপিং করা আছে, কোথায় মারবে, কিভাবে মারবে, কত ভেলোসিটি মারবে, সব করা আছে। এবং শিক্ষা দেওয়ার জন্য একটা ব্রহ্মস মারবে, মিলিয়ে নেবেন, একটা ব্রহ্মস মারবে বাংলাদেশের বুকে। এবং সেটা যখন 250 ফিট যখন গর্ত করবে না, কত জায়গায় নিয়ে সমুদ্রের মধ্যে ওই জল, ওই জায়গাটা ঢুকে যাবে, আপনার বাংলাদেশটা কত ছোট হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার রংপুর যাবে আর চট্টগ্রাম যাবে। এই আইএসআই এর লোক তো আজকে এসছে, চট্টগ্রাম গিয়েছে, এটা একটু খবর তো পেলাম, চট্টগ্রাম গিয়েছে। আমায় একজন ফোন করে বললেন, আমার পরিচিত, যে আইএসআই 4-5 জন অফিসার এসছে, তারা চট্টগ্রাম গিয়েছে। চট্টগ্রাম গিয়ে কি হবে? ভারতীয় সৈন্য ওখানে যখন মিসাইলগুলো মারবে না, চট্টগ্রাম অর্ধেক ধ্বংস হয়ে যাবে, ফেনী অবধি পুরোটা কেটে দেবে, কিছু করতে পারবেন না। এখন ওয়াকারুজ্জামান এখন বলছেন যে আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের অমুক থাকতে হবে, তমুক থাকতে হবে। আরে বাংলাদেশ পদাতিক বাহিনীও নামবে না বাংলাদেশে। এখন যুদ্ধ সুইচ টিপে হয়, ক্যালকুলেশনে হয়, স্যাটেলাইট মারফত হয়, কে কোথায় আছে না আছে একেবারে গুনে গুনে মারবে। একটা শিক্ষা, বড় শিক্ষা দেওয়ার জন্য এই যারা যুদ্ধবাজ আছে না, যারা যুদ্ধবাজ আছে, যুদ্ধ চাই, তারা যাতে আর আগামী 100 বছরের মধ্যে যুদ্ধের কথা না বলেন, তার ব্যবস্থা ওই জন্যই ভারত করে দেবে, যে আগামী 100 বছর চুপ করে বসে থাক, পুরো ঠান্ডা বানিয়ে দেবে। আর যে যত জেহাদি আছে সব জেহাদি সাফ হয়ে যাবে। কিভাবে সাফ করবে সেটা ভারতবর্ষে প্ল্যান করা রয়েছে। এবং আমি বারবার বলেছি, হ্যাপি দিওয়ালি হবে হবে হবে। আমি পরশুদিনও বলেছি, আজও বলছি, হ্যাপি দিওয়ালি হবে হবে হবে, যে কোনো দিন হবে। হয়তো আজ রাতেও হতে পারে, কাল রাতেও হতে পারে। এই যে 3 থেকে 16 যে এয়ার ড্রিল হতে 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 দুম করে কোন সময় মেরে দেবে, ওরকম এয়ার ড্রিল তো পাকিস্তানেও হচ্ছিল। পাকিস্তান এয়ার ড্রিল হতে হতেই তো মেরে দিল রাত্রিবেলা দুম করে। কিচ্ছু বলা যায় না, কখন কি হবে কিচ্ছু বলা যায় না। সাবধানে থাকবেন, এটুকু বলতে পারি। আর একটা গ্যারান্টি দিতে পারি, যে রংপুর আর চট্টগ্রাম, কক্সবাজার অবধি
আপনাদের গেল, আপনাদের অখণ্ড বাংলাদেশ আর থাকবে না। আর কিছুটা অংশ সমুদ্রের সঙ্গে মিশিয়ে দেওয়া, সমুদ্রের জল ঢুকিয়ে দেওয়া হবে আপনার দেশের মধ্যে ব্রহ্মস মেরে। কোন জায়গায় মারবে সেটা আমি জানি না, তবে মারবে এটা তো আমি সঠিকভাবে বলতে পারি। তো এখন আমাকে বলতেই পারেন গুজববাজ, যেদিনকে ঘাড়ের ওপর মিসাইল পড়বে তখন বলবেন না না ওটা গুজব, ঘাড়ের ওপর পড়ে নাই, আমার পঙ্গায় পড়েছে। তখনও বলবেন, আমায় লিখে পাঠাবেন, আমি তার জন্য অপেক্ষা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।